আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শপথ নিতে চান ইশরাক, তবে বাধা সৃষ্টি ও চাপ প্রয়োগ করছেন। আর থাকছে হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকি আদানের। সর্বশেষ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডোর নয়, যা বলেন শেখ বাবলু। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চান ধানের শীষের প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে এখন পর্যন্ত সরকারের তরফে তাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে শপথ নেবেন তিনি। আদালতের রায় সরকার অনুসরণ করবে বলেও তিনি আশাবাদী। এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন বলেও জানিয়েছেন ইশরাক। অন্তর্বর্তী সরকার চাইলে শপথ নেবেন তিনি। আদালতের রায় সরকার অনুসরণ করবে বলে তিনি আশাবাদী। এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন বলেও জানিয়েছেন ইশরাক। আদালতের রায়ের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ এবং মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে মঙ্গলবার সাফা বাংলা টিভির সঙ্গে আলোচনা ইশরাক হোসেন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি আইনি প্রক্রিয়া অনুসরণ করে শপথ গ্রহণের জন্য অপেক্ষা করছি, কিন্তু এক্ষেত্রে সরকারের অনীহা দেখতে পাচ্ছি। ওদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন, এই জন্য বিভিন্নভাবে সরকারের দুজন দায়িত্বশীল ব্যক্তি বাধা সৃষ্টি ও চাপ প্রয়োগ করছেন বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। শপথ গ্রহণের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বলেন, সরকার চাইলে মেয়র হিসেবে তিনি শপথ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার পর বাতিল করে গত ২৭শে মার্চ ধানের শীষের প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। পরে ২৭শে এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওদিন রাতে এ সংক্রান্ত গ্যাজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গ্যাজেটও বাতিল করা হয়েছে। পরে ২০২০ সালের ৩রা মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ইশরাক। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট ৮ জনকে বিবাদী করা হয়েছিল। ওদিকে ৫ অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের পর সব সিটি কর্পোরেশনের মতো ঢাকার ২ মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় ৪,৫০০ কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় রাজস্ব বোর্ডকে NBR পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়। অভিযোগ আছে বড় ধরনের। এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন। এ কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র এবং ক্রয় চুক্তিতে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা তা জানতে বিস্তারিত তথ্য চেয়ে PDBকে চিঠি দিয়েছে দুদক। গত ১৬ এপ্রিল চিঠিটি পাঠিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম। সেখানে তথ্য পাঠানোর জন্য ৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এই সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তথ্য উপাত্ত দেয়নি PDB। ফলে দুদকের অনুসন্ধান কাজে স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে, উল্লেখিত সব তথ্য জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপপরিচালক রেজাউল করিম বলেন, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত ও রেকর্ডপত্র চেয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছি। সব ধরনের তথ্য সংগ্রহের পর তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেব। চলে যাচ্ছি পরের সংবাদে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রকিবুল ইসলাম বাবলু। বুধবার বিকেলে গণমাধ্যমে দলের প্রেসিডিয়াম মেম্বার ও মুখপাত্র মোহাম্মদ আব্দুল কাদের প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ভাসানী জনশক্তি পার্টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যেটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি, যেটি আমাদের হতাশ করেছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে লড়াই সংগ্রাম করছি। বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, যার কারণে নিরাপত্তা সহ সামাজিক নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতিমধ্যে আরো 1,13,000 রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে করে সমস্যা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।